চাপলাম দিল্লি যাব বলে। 2 টায়ার এসিটা আমাদের টিকিট কাটা। টয়লেটটা উঠেই আমি দেখে নিলাম, কারণ আমার এ ব্যাপারে খুবই খুঁতখুঁতানি আছে। দেখলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে। আমি আর আমার হাজব্যান্ড যাব দিল্লি হয়ে নয়ডা। নয়ডাতে আমার ছেলে থাকে। ও একটি বড় সফটওয়্যার কোম্পানিতে চাকরি করে এবং একটি বড় ফ্ল্যাট নিয়ে থাকে ওখানে। যদিও এখনও বিয়ে দেওয়া হয়নি ওর। আমাদের ওখানে যাওয়ার অবশ্য একটা বিশেষ কারণ আছে, সেই কথাই আজ এখানে আমি বলবো। আমি আর আমার হাজব্যান্ড প্রদীপ থাকি কলকাতার সেন্ট্রাল এভিনিউতে, যেখানে লাল মন্দিরটা আছে। তার ডান দিকে 3 নম্বর গলিটাতে একটা ভাড়া বাড়ির নিচের তলায় আমরা থাকি। একদিন হয়েছে কি, দুপুরের দিকে কলিং বেলটা হঠাৎ বেজে উঠল। তখন আমি সবেমাত্র একটু বিশ্রাম করেছি সব কাজকর্ম সেরে। আমার হাজব্যান্ড প্রদীপ, যে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করে, সে তখন অফিসে। অগত্যা আমাকেই উঠতে হলো। কলিং বেলটা আবার পরপর 2-3 বার বাজলো। আমি বাধ্য হয়ে দরজা খুললাম এবং দেখলাম সামনেই একজন খুব রোগা চেহারার একটি লোক, কালো কোট, কালো প্যান্ট ও কালো টাই পরিহিত দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, এটা কি কৈলাসনাথ ভট্টাচার্যের বাড়ি? হ্যাঁ, উনি আমার শ্বশুরমশাই হন, কিন্তু উনি তো গত হয়েছেন। দরজা খুলে দেওয়াতেই তিনি আমার পাশ দিয়ে ঘরে ঢুকে একটি চেয়ারে বসে রীতিমতন হাঁপাতে লাগলেন। তিনি আমার অবাক হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে বললেন, সব বলছি, আগে এক গ্লাস জল দিন তো। বাড়ি খুঁজতে খুঁজতে তো হাঁপিয়ে পড়েছি। এইবার 1 মিনিট পরে উনি জল খেয়ে একটু ধাতস্থ হয়ে বললেন, আমি হচ্ছি সমান্তরাল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কোম্পানি রিপ্রেজেন্টেটিভ। এই দেখুন আমার কার্ড। আমি বর্তমানে ডায়মন্ড কোম্পানি তরফ থেকে এসেছি। আপনার সাথে বিশদে আলোচনার প্রয়োজন আছে। সেই জন্যে কাল সকাল 10টার সময় আপনারা যদি হাইকোর্ট পাড়ায় আমাদের অফিসে একবার আসেন, তাহলে গোটা ব্যাপারটা আপনাদেরকে বোঝানো সম্ভব হবে। এই বলে উনি যেমন ঝড়ের বেগে এসেছিলেন সেরকমই যেন ঝড়ের বেগে চলে গেলেন। আমি আমার হাজব্যান্ড প্রদীপকে মোবাইলে ফোন করলাম এবং ডিটেলসে সব জানালাম। তার একটি কার্ডও আমাকে তিনি দিয়ে গেছিলেন, সে কথাও বললাম প্রদীপকে। পরের দিন একটি ওলা ডেকে আমরা দুজন হাইকোর্ট পাড়ায় চলে গেলাম। সেখানে নেমে অনেক খোঁজাখুঁজির পর একটা গলির মধ্যে সমাদ্দার কোম্পানির অফিস অবশেষে পাওয়া গেল। অফিসটা 10 ফুট বাই 10 ফুট, কাঁচের সুইং ডোর লাগানো এবং একটা ছোট এসিও আছে। 3টে দেওয়াল পুরো ফাইলে ভর্তি। উল্টো দিকে একটা বড় টেবিল নিয়ে বসে আছেন কোট পরা একজন বয়স্ক গুঁফো লোক। আমার হাজব্যান্ড তাকে গিয়ে বলল, আমার বাড়িতে কালকে আপনাদের এই সমাদ্দার কোম্পানির এক ভদ্রলোক গিয়েছিলেন এবং আমাদের এখানে এসে দেখা করতে বলেছেন। উনি একটা কার্ডও দিয়ে এসেছিলেন আমার স্ত্রীকে। এই দেখুন সেই কার্ডটা। এখন আমি জানতে চাই, আমার মতন একজন অর্ডিনারি ব্যাংক কর্মচারীকে কেন ডেকে পাঠানো হলো এখানে এবং এর বিশদ কারণটা কি? আপনাদের পরিচয়টা? আমি হচ্ছি প্রদীপ ভট্টাচার্য। পিতার নাম স্বর্গত কৈলাসনাথ ভট্টাচার্য, আর ইনি আমার স্ত্রী মধুমন্তী ভট্টাচার্য। ও, এইবার মনে পড়েছে। আচ্ছা, নন্দলাল ভট্টাচার্য নামে আপনাদের কি কোনো আত্মীয় আছেন? হ্যাঁ, আমি বাবার মুখে শুনেছি নন্দ কাকা নামে আমার একজন কাকা ছিলেন। তিনি আমার জ্যাঠামশাইয়ের কাছে জামশেদপুরে থাকতেন এবং জামশেদপুর বাড়ি থেকে তিনি হঠাৎ উধাও হয়ে যান। তখন পুলিশে খবর দিয়ে তার ডিটেলস জানিয়ে প্রচুর খোঁজাখুঁজি করা হয়েছিল, কিন্তু তাকে পাওয়া যায়নি। তখন তার বয়স ছিল বছর 20-22।
আমি এও শুনেছি তার নাকি টিবি হয়েছিল, যদিও তখন টিবি সেরে যাওয়া ওষুধ বেরিয়ে গেছে, কিন্তু সেই ওষুধের দাম এত বেশি ছিল যে আমার বাবা বা জ্যাঠামশাইয়ের সামর্থ্য ছিল না সেই ওষুধের খরচ নিয়মিত জোগাড় করে। নন্দকাকা বুঝতে পারতেন যে ওষুধের খরচ নিয়ে বাড়িতে একটা আর্থিক অনটন লেগেই থাকতো। সেই জন্যই উনি নিজে থেকেই গৃহত্যাগ করেন, এবং যেহেতু উনি নিজে থেকেই গৃহত্যাগ করেন তাই তাকে আর খুঁজে পাওয়া সম্ভব হয়নি। সমান্তর কোম্পানির বর্তমান মালিক হচ্ছে আমি। আমার নাম নীলরতন সমান্তর। আপনাদের একটা সুখবর দিচ্ছি। সুখবর? তার মানে? বলছি বটসোয়ানা ডায়মন্ড কর্পোরেট, যাদের হেড অফিস সাউথ আফ্রিকার বটসোয়ানা ক্যাপিটাল গ্যাবারনে, তাদের একজন বড় শেয়ার হোল্ডার হচ্ছেন নন্দদুলাল ভট্টাচার্য। তিনি আপনাদের বাবাকে অর্থাৎ কৈলাসনাথ ভট্টাচার্যকে তার সম্পত্তি সোল ওয়ারিশন করে বছর 3 আগে গত হয়েছেন। এই কর্পোরেট কোম্পানির তাদের চার্টার অ্যাকাউন্টেন্ট ফার্ম ফেলস এন্ড ম্যাকলেকে দায়িত্ব দিয়েছিল এই কৈলাসনাথ ভট্টাচার্যকে খুঁজে বার করার জন্যে। এই ব্রিটিশ কোম্পানির সাথে সমাদ্দার কোম্পানির কয়েকটি আগেকার কাজের জন্য যোগাযোগ ছিল। তারা এই কোম্পানিকে মেল করে জানিয়েছে যে আপনারা যদি এই ব্যক্তিকে বা তার বর্তমান উত্তরাধিকারকে খুঁজে বার করতে পারেন তাহলে তারা এই সম্পত্তির অধিকারী হবে। এই সম্পত্তির বর্তমান ভারতীয় টাকায় প্রায় 350 কোটি হবে। তবে হ্যাঁ, উত্তরাধিকারীটা প্রমাণ করতে হবে। এই শুনে আমার তো মাথা ঘুরে গেছে। এ নিশ্চয়ই ভগবানের আশীর্বাদ। যেখানে আমরা 1 কোটি টাকার কথাও ভাবতে পারি না, সেখানে এই 350 কোটি টাকা আমার তো ভাবনার অতীত। কিন্তু প্রদীপ ওনাকে জিজ্ঞাসা করলো, এই ব্যাপারে আমরা নিশ্চিত হব কী করে? আজকাল তো এই ধরনের 2 নম্বরিতে ভর্তি হয়ে গেছে দেশটা। আমরা একটা চিঠি দেব আপনার হাতে, এবং ব্রিটিশ ফার্ম যে চিঠিটা দিয়েছে তারও একটা কপি আপনাকে দিয়ে দেব। সেখানে ইমেল অ্যাড্রেসটা আছে, আপনারা যোগাযোগ করে দেখতে পারেন তাদের সাথে। কিন্তু এই সম্পত্তি ক্লেম পেতে গেলে আপনাদের বটসোয়ানা যেতেই হবে, এবং আপনাকে কৈলাসনাথ ভট্টাচার্যের উত্তরাধিকারী হিসেবে প্রমাণ দিতে হবে। আমরা তারপর বাড়ি ফিরে এসে আলোচনা করে ঠিক করলাম 2 দিন পরে আমরা দিল্লি যাব ছেলের কাছে। ও সেখানে গিয়ে যা করার করব। সেই জন্যই আজ আমরা রাজধানী টুটারে চেপেছি ছেলের কাছে যাব বলে। ছেলের সাথে ইতিমধ্যে ফোনে সব আলোচনা আমাদের হয়ে গেছে, এবং সব শুনে সেও রীতিমতো এক্সাইটেড। রাজধানীর খাবার নিয়ে লোকে এত সমালোচনা করে, আমাদের কিন্তু ভালোই লাগলো। খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়লাম, এবং পরের দিন সকাল 10টা নাগাদ নিউ দিল্লি স্টেশনে পৌঁছে গেলাম। স্টেশনের বাইরের থেকে একটি ওলা নিয়ে আমরা ছেলের বাড়ি পৌঁছে গেলাম। যেহেতু আমাদের আগেও যাওয়া ছিল ছেলের বাড়িতে, তাই বাড়ি চিনতে কোনো অসুবিধাই হয়নি। ছেলে তখন ডিউটিতে, কেয়ারটেকারের কাছে চাবি রেখে গেছিলো। আমরা স্নান টান করে খেয়ে একটু বিশ্রাম করলাম। ছেলে আসার পর ছেলের সাথে বিশদে আলোচনা হলো সব। যেহেতু আমাদের কাছে ওই চিঠিগুলো ছিল যেগুলো সমাদ্দার কোম্পানি দিয়েছিল, তার মধ্যে ব্রিটিশ ফার্মের চিঠিটা যেটা ছিল তাতে বটসোয়ানার ডায়মন্ড কর্পোরেটের ইমেল আইডিও ছিল। আমার ছেলে প্রতীক ওই ইমেল আইডিতে দিয়ে ওদের সাথে যোগাযোগ করলো। পরের দিনই তারা প্রতীকের চিঠির উত্তর দিল এবং বলল যে কৈলাসনাথ বা তার উত্তরাধিকার এখানে এসে ক্লেম করতে পারবে। তখন প্রতীক খোঁজাখুঁজি করে বার করলো যে বটসোয়ানার ডাইরেক্ট ফ্লাইট নেই, আমাদের সাউথ আফ্রিকার জোহান্সবার্গে যেতে হবে, এবং সেখান থেকে ফ্লাইটে করে বটসোয়ানার রাজধানী গ্যাবারনে যেতে হবে। এই জন্য আমাদের 2 দেশেরই ভিসা করতে হবে, সাউথ আফ্রিকা এবং বটসোয়ানা।
আমার ছেলে দুটো দেশেরই ভিসার জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করে দিল। ভিসার জন্য খরচ পড়ল প্রায় 30,000 টাকা। ভাগ্যিস আমার হাজব্যান্ড আসার সময় ব্যাংক থেকে প্রায় 3 লাখ টাকা মতন লোন নিয়ে এসেছিল। 3 দিনের মধ্যে কিন্তু দুটো ভিসাই এসে গেল। এরপরে আমার ছেলে জোহান্সবার্গ যাওয়ার ফ্লাইট খুঁজতে শুরু করলো। যেটা সব থেকে সস্তা ফ্লাইট হবে সেইটাতেই যাওয়া হবে। ছেলে কাতার এয়ারওয়েজের টিকিট কাটলো। বটসোয়ানার ক্যাপিটাল গ্যাবারনের ডাইরেক্ট ফ্লাইট হয় না, তাই আমাদের জোহান্সবার্গ হয়েই যেতে হবে। ছেলে 2 দিন পরের টিকিট কাটলো। দিল্লি থেকে বিকেল 5টার ফ্লাইটে আমরা চাপলাম। দোহাতে 7 ঘন্টা লেওভারের পর আমরা আরেকটা ফ্লাইটে চেপে পরের দিন সকাল 10টায় জোহান্সবার্গে টাম্বো এয়ারপোর্টে পৌঁছালাম। এয়ারপোর্টে পৌঁছে আমাদের প্রথম কাজ হলো একটা সিম নিতে হবে। এখানকার ভাগ্যক্রমে এমন একটা সিম পাওয়া গেল যেটা বটসোয়ানাতেও চলে এবং কিছুটা টাকাও ওখানকার কারেন্সি র্যান্ডে কনভার্ট করে নেওয়া হলো। যেহেতু আমাদের হলিডে ইন হোটেলে বুকিং আগের থেকেই করা আছে, তাই আমরা একটা উবের নিয়ে হলিডে ইনে পৌঁছালাম। ম্যানেজারকে আমাদের পাসপোর্ট দেখানোতে আমাদের রুম অ্যালট করে দিল। আমরা ঘরে পৌঁছে আমাদের জিনিসপত্র রেখে, জিনিসপত্র বলতে 2টো ট্রলি আর আমার একটা হ্যান্ডব্যাগ, এইসব রেখে আমরা আবার এনকোয়ারি কাউন্টারে গেলাম। ওখানকার যিনি কৃষ্ণাঙ্গ ভদ্রলোক ছিলেন তার সাথে আমার হাজব্যান্ড কথা বললেন। তিনি জিজ্ঞাসা করলেন, We will go to Gaborone. Can you contact me with someone who can speak and understand both Botswana language and English? তখন সেই ম্যানেজার বললেন যা তার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, তিনি একজনকে চেনেন, তার নাম ওবুন্টু, এবং সে বোতসোয়ানার সোয়াং উপজাতিরই মানুষ এবং সে 2টো ভাষাই বোঝে ও বলতে পারে, অর্থাৎ বোতসোয়ানার ভাষা এবং ইংলিশ। সন্ধেবেলায় 7টা নাগাদ সেই ওবুন্টু নামের ভদ্রলোকটি এলেন, যার গায়ের রং মিশমিশে কালো, প্রতিটি চুল স্প্রিংয়ের মতন কোঁচকানো এবং চোখ ভয়ানক উজ্জ্বল। সে পরে আছে একটা সাদা রঙের কোট ও সবুজ রঙের প্যান্ট। তার সাথে আমার হাজব্যান্ড কথা বলে ঠিক করলো যে আমরা গ্যাবারনে যেতে চাই এবং ওখানকার একটি অফিসে আমাদের কাজও আছে। সে কি আমাদের সাথে যেতে পারবে? সে তখন বলল যে সে পারবে, তবে পার ডে 100 রান্ড করে নেবে। এছাড়াও বাকি সব খরচাই আমাদের। আমরা দেখলাম যে দরকারটা তো আমাদেরই, সুতরাং ওর শর্টেই রাজি হওয়া ভালো। ওকে কিছুটা র্যান্ড দিয়ে দেওয়া হলো যাতে ও ফ্লাইটের টিকিটটা কাটতে পারে এবং আমাদের সাথেই গ্যাবারনে যেতে পারে। পরের দিন সকাল 8টা নাগাদ আমরা জিনিসপত্র নিয়ে নিচে নামলাম। নিচে দেখি ওবুন্টু আমাদের জন্য অপেক্ষা করছে। ওখান থেকে গাড়ি ধরে আমরা টাম্বো এয়ারপোর্টে পৌঁছালাম এবং সমস্ত ফর্মালিটি সেরে আমরা গ্যাবারনের ফ্লাইটে উঠলাম ও ঘন্টা দেড়েকের মধ্যে গ্যাবারন পৌঁছেও গেলাম। ওখানে গিয়ে আমরা ক্রেস্টা প্রেসিডেন্ট হোটেলে উঠলাম, যেটা যথেষ্টই ভালো হোটেল। এটাও আমরা আগের থেকেই বুক করে রেখেছিলাম। এইবার ওবুন্টুর সাহায্য নিয়ে আমরা বটসোয়ানা ডায়মন্ড কর্পোরেটের অফিসে পৌঁছালাম। একটা কথা বলা হয়নি যে আমার হাজব্যান্ড একজন ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছ থেকে একটি এফিডেভিট করিয়ে নিয়ে গেছিল, যেটা সার্টিফাই করছে যে প্রদীপ ভট্টাচার্য হচ্ছেন কৈলাসনাথ ভট্টাচার্যের একমাত্র পুত্র। এছাড়াও আমাদের সাথে পাসপোর্ট এবং আধার কার্ডও ছিল। এই সমস্ত প্রমাণ দেখানোর পর লেডি রিসেপশনিস্ট ভেতরে ঢুকে কিছু কথা বলে আসলেন এবং তারপর আমাদেরকে নিয়ে গেলেন একজন কোট প্যান্ট পরিহিত অতি বৃদ্ধ শ্বেতাঙ্গ সাহেবের কাছে। সেই সাহেবের ইংরেজি আমি তো এক বর্ণও বুঝতে পারছিলাম না, কিন্তু প্রদীপ দেখলাম মোটামুটি ভালোই বুঝতে পারছে। তার কাছ থেকে আমরা প্রদীপের নন্দকাকার সম্বন্ধে অনেকটাই জানতে পারলাম। যা জানলাম তার বাংলা তর্জমা করলে দাঁড়ায় উনি টিবি রোগ থাকা সত্ত্বেও জাহাজে করে দক্ষিণ আফ্রিকায় চলে আসেন নিজের ভাগ্য বদলের আশায়। দক্ষিণ আফ্রিকায় তখন অ্যাপারথেইড
পুরোদমে চলছে। ওরা সাদা চামড়া ছাড়া কাউকেই সহ্য করতে পারে না। তাই নন্দ কাকা কালুদের সাহায্যে অতি কষ্টে একটি জুলুদের গ্রামে পৌঁছান এবং আস্তে আস্তে জুলুদের সাথে একাত্ম হয়ে যায়। জুলুদের এক পুরোহিত ওখানকার বিভিন্ন জড়িবুটির সাহায্যে তাকে সম্পূর্ণ সুস্থ করে তোলে। ওইখানেই নন্দ কাকা প্রায় 2 বছর ছিলেন জুলুদের সাথে, কিন্তু তারপর তিনি আবার বেরিয়ে পড়েন কালাহারি মরুভূমি দেখবেন বলে। তখন তাকে দেখে কিন্তু একবারেই বোঝার উপায় নেই উনি ভারতীয়। পরনে লাল লুঙ্গি, হাতে বিরাট বর্ষা। কালাহারি মরুভূমির পথে তিনি প্রচন্ড কষ্ট, খাওয়া দাওয়ায় ও কষ্ট পান পানীয়। ছোটখাটো প্রাণীদের উনি শিকার করে পুড়িয়ে খেতেন। পথে যেতে যেতে যখন প্রায় তার প্রাণ শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা, তখন তিনি 3 জন শ্বেতাঙ্গ সাহেবের দেখা পান। তার মধ্যে একজন হচ্ছেন এই বৃদ্ধ ভদ্রলোকটি। এই সাহেবরা তার মুখে পরিষ্কার ইংরেজি শুনে অবাক হয়ে যান। তখন নন্দ কাকা তাদের কাছে সাহায্য চাইতে ওরা তাকে সঙ্গে সঙ্গে নিতে রাজি হয়। নন্দ কাকা তাদের বলেন যে তিনি ভারতীয় এবং জুলুদের সাথে থেকে থেকে তিনি প্রায় জুলু হয়ে গেছেন। নন্দ কাকা জানতে পারলেন যে তারা হচ্ছেন প্রসপেক্টার্স, মানে যারা সোনা রূপা হিরে খুঁজে বেড়ায়। ওদের সাথে বন্দুকও ছিল। নন্দ কাকায় একটি জামা প্যান্ট ওরা দিল। তখন বোটসওয়ানা ছিল ব্রিটিশ রাজত্বে এবং নাম ছিল বেচুয়ানা ল্যান্ড। খুঁজতে খুঁজতে একদিন তারা মোনালেনাং পাহাড়ের একটি সরু গুহা দেখতে পান। সেখানে প্রায় গুড়ি মেরে ঢুকতে হয়। তারা সেই গুহার মধ্যে ঢুকলে এবং ভিতরে দেখলেন তাদের সাথে আনা আলোর সাহায্যে একটি সরু মতো জলের ধারা বয়ে চলেছে এবং তার পাশে মাঝে মাঝে 2-1টি নুড়ি পাথর পড়ে রয়েছে। তখন ব্রিটিশ সাহেবরা চেঁচিয়ে উঠল ওই নুড়ি পাথর দেখে, "অ্যাট লাস্ট উই হ্যাভ গট ইট।" তখন নন্দ কাকা জিজ্ঞেস করলো, এগুলো কি? তখন তারা বলল, এগুলো হচ্ছে আনকাট অ্যান্ড আনপলিশড ডায়মন্ড। এইভাবেই শুরু হলো ওরাপা ডায়মন্ড মাইন্স। আর নন্দ কাকা হয়ে গেলেন একজন মেজর শেয়ার হোল্ডার। শ্বশুরমশাইয়ের মুখে আমি শুনেছিলাম যে নন্দ কাকা বাবাকে খুব ভালোবাসতেন এবং ওর কাছে থেকেই নন্দ কাকা কলকাতায় থেকে পড়াশোনা করেছিলেন এবং ম্যাট্রিক পাসও করেছিলেন। সেই জন্যই মনে হয় তার জীবনে কষ্টার্জিত সম্পত্তি সব তিনি শ্বশুরমশাইয়ের জন্যই রেখে গিয়েছিলেন। কর্পোরেট কোম্পানি থেকে এটা মেনে নিল যে প্রদীপই এই সম্পত্তির প্রকৃত উত্তরাধিকারী। কিন্তু এই টাকা ভারতবর্ষে নিয়ে যেতে অনেক ঝামেলা আছে। মানি ট্রান্সফারের সাহায্যে ওই টাকা প্রদীপের ব্যাংকে জমা করা যায় এবং তার জন্য যথেষ্ট ওয়েলথ ট্যাক্স দিতে হবে। আমরা তখন কর্পোরেট কোম্পানিকে অনুরোধ করলাম যে আমাদের যেন নন্দ কাকা আবিষ্কৃত ওরাপা ডায়মন্ড মাইন্সটা একবার দেখানো হয়। তারা সাগ্রহে রাজি হয়ে গেল এবং একটা গাড়ি ও গেস্ট হাউসে থাকার ব্যবস্থাও করে দিল। পরের দিন আমরা ডায়মন্ড মাইন্স দেখতে বেরিয়ে পড়লাম। কিন্তু ডায়মন্ড মাইন্স দেখে আমরা খুব হতাশ হলাম। এ তো প্রায় ওপেন কাস্ট কোলিয়ারির মতো দেখতে। একদম নিচে পর্যন্ত ডাম্পার চলে যায়। সেইখান থেকে টন মাটি নিয়ে আসে এবং সেই মাটি ধুয়ে হয়তো কয়েকটা ছোট্ট হিরে পাওয়া যায়। যাই হোক, আমরা ফেরত আসবো ভাবছি, সেই সময় উবুন্টু বলল তার বাড়ির গ্রাম খুব কাছেই, সে আমাদের নিয়ে গ্রামে যেতে চায় ও সেই গ্রামের মানুষদের সাথে আমাদের আলাপ করাতে চায়। প্রদীপ তো সাগ্রহে রাজি হয়ে গেল এক বিচিত্র অভিজ্ঞতার কথা ভেবে। আমরা সেই গ্রামে গেলাম এবং সেই গ্রামের যিনি প্রধান তার সাথে উবুন্টু কথা বলে আমাদের ওখানে থাকা ও খাওয়ার ব্যবস্থা করলো। থাকা মানে একটা পর্ণ কুটির, যার মাটির দেওয়াল
মেঝেতে খড় বিছানো, তার উপরে একটা চাদর দেওয়া। আমাদের অনারে ওখানে রাত্রিরে একটা বেশ খাওয়া দাওয়ার আয়োজন হলো। সেও একটা বিচিত্র ব্যাপার, ভাতের মণ্ড ও শুয়োরের পোড়া মাংস এবং তার সাথে দেশীয় মদ। আমরা কেউ মদ খেতে চাইনি, কিন্তু অবুন্টু বলল মদ না খেলে ওরা কিন্তু অপমানিত হবে। সেই জন্য প্রদীপ মদের সামান্য একটু মুখ ছোঁয়ালো। তারপর আমরা নাচও দেখলাম ওদের। অবুন্টু বলল পরের দিনটাও থেকে যেতে, কারণ তাহলে সেদিন ওদের একটা ভুডু তন্ত্রের অনুষ্ঠান আছে। সেই ভুডু অনুষ্ঠানে ওরা নাকি যজ্ঞ এবং নাচের সাহায্যে মৃত আত্মাকে নামিয়ে আনে। প্রদীপ তখন অবুন্টুকে বলল, আমরা থাকতে পারি পরের দিন যদি তোমরা ভুডুতন্ত্রের সাহায্যে আমার কাকার আত্মাকে নামিয়ে আনতে পারো। সে বলল চেষ্টা করব। দিনের বেলাটা পরের দিন ভালোই কাটলো আমাদের। আমরা একটু জঙ্গলে ঘুরে বেড়ালাম, জিরাফ দেখলাম, দূরে একদল সিংহ গাছের ছায়ায় শুয়ে আছে সেটাও দেখলাম, আর কত রকমের যে অদ্ভুত বানর দেখলাম তার ইয়ত্তা নেই। রাত একটু গভীর হতেই ওদের ভুডুতন্ত্রের কার্যকলাপ শুরু হলো। একটি যজ্ঞের মতো ধুনি জেলে কালো জামা পরে মহিলা ও পুরুষরা তার চারিদিকে নাচতে শুরু করলো, অদ্ভুত সব মন্ত্র উচ্চারণ করতে লাগলো। আমরা দুজন ওখানে বসে এই ব্যাপারটা দেখছিলাম। ঘণ্টাখানেক নাচ এবং মন্ত্র উচ্চারণ চলতে চলতে হঠাৎ ধুনির আগুনটা যেন জোর হয়ে গেল। সেই আগুনের মধ্যে দেখা গেল এক পরিষ্কার বাঙালি চেহারার এক মানুষের অবয়ব, যাকে আমরা নন্দকাকা বলে চিনতে পারলাম। তিনি পরিষ্কার বাংলা ভাষায় কথা বললেন আমাদের সাথে। তিনি বললেন, তোরা যে সম্পত্তি পাচ্ছিস তা যেন মানুষের কাজে লাগে। তিনি আরো বললেন, আমার আত্মা কিন্তু এখনো শান্তি পায়নি। তোরা ফেরত গিয়ে একটা আমার পিণ্ডদান করিস গয়াতে। এই বলে সেই অবয়বটি মিলিয়ে গেল আস্তে আস্তে। যারা ভুডুতে নাচছিল তারা সবাই অবসন্ন হয়ে যে যার চারিদিকে মাটিতে শুয়ে পড়ল। আমরাও পরের দিন গ্যাবারনে ফেরত আসলাম। প্রদীপ আমাকে বারবার বলতে থাকলো, এই সম্পত্তির প্রতি আমার কোনো অধিকার থাকা উচিত নয়। উনি ভালোবেসে আমাকে দিয়ে গেছেন ঠিকই, কিন্তু এটাও তো বলেছেন যে এটা যেন মানুষের কাজে লাগে। আমি ঠিক করেছি যে 100 কোটি টাকা নিয়ে ভারতবর্ষে ফিরব, বাকি টাকা নিয়ে এখানে একটা ট্রাস্ট তৈরি করব এখানকার আদিবাসীদের উপকারের জন্য। কারণ আমরা দেখেছি এখানকার বিভিন্ন আদিবাসী শ্রেণী এত কষ্টে থাকে যে সেটা বলার কথা নয়। তাদের কোনো চিকিৎসার সহায়তা নেই, ছেলে মেয়েদের জন্য স্কুল নেই এবং পানীয় জলের এত কষ্ট যে এদের উপকার করাটাই আমার নন্দ কাকার প্রতি শ্রদ্ধা জানানো হবে। তখন আমি বললাম যে তুমি শুধু 100 কোটি নিয়ে যাবে আর বাকি টাকা এখানে দিয়ে যাবে? তখন প্রদীপ বলল, আমি 100 কোটিও নেব না, নিজের জন্য শুধু 4 কোটি নেব। বাকি টাকা আমি দেশে গিয়ে রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রম সংঘকে দান করব। এই বলে ট্রাস্ট তৈরির জন্য যা করণীয় কর্পোরেটের সাহায্য নিয়ে তা আমরা করে বাকি টাকা ভারতবর্ষে ট্রান্সফার করে দিলাম। এই ট্রাস্টের কথা শুনে উবুন্টু এত খুশি হলো সে সোজা এসে আমার স্বামীকে জড়িয়ে ধরল। এরপর আমরা দেশে ফিরে আসলাম। দিল্লির থেকে প্রথমেই গেলাম গয়াতে। সেখানে নন্দকাকার উদ্দেশ্যে পিণ্ডদান করে আমরা কলকাতায় ফিরলাম। কলকাতায় ফিরে এসে আমরা বাকি টাকা রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রম সংঘকে দান করলাম।